হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি যে ড্রামাটা এক্সপ্লেন করব সেটা রিসেন্টলি রিলিজ হয়েছে, তবে খুব অল্প সময়ে ড্রামাটা অনেক বেশি পপুলার হয়ে গেছে। এই ড্রামার নাম হলো লাইট শপ। লাইট শপটা অনেক বেশি মিস্টেরিয়াস, যেটা জীবন আর মৃত্যুর পথকে একসাথে যুক্ত করেছে। এই লাইট শপটা অন্ধকারের বুক ছিঁড়ে চারপাশ আলোকিত করে দাঁড়িয়ে থাকে, যেখানে প্রেতাত্মা মানুষ দুজনেরই আনাগোনা। লাইট শপ ড্রামাটা 2024 সালে রিলিজ হয়েছে, তবে এখানে আলাদা আলাদা অনেকগুলো স্টোরি আছে। প্রতিটা স্টোরি অনেক বেশি হরর, এক একটা স্টোরি আপনার গায়ে কাটা দিয়ে তুলবে। তাহলে চলুন আমরা এই লাইট শপ স্টোরিটা শুরু করি। এপিসোডের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখি। মেয়েটা হোয়াইট ড্রেস পরে অনেক অদ্ভুতভাবে লাইট শপের সামনে আসে। এটা সেই লাইট শপ যার নামে এই স্টোরিটা। তবে এটা নর্মাল কোনো লাইট শপ না, এটা গভীর রাতে চারপাশ আলোকিত করে রাখে। অনেক মানুষের কাছে এটা আশীর্বাদ, আবার অনেকের কাছে এটা অভিশাপ। এই মিস্টেরিয়াস মেয়েটা লাইট শপের অনেকটাই কাছে চলে আসে, কিন্তু সে কোনো কিছু ভেবে সেখান থেকে আবারও অন্ধকার গলিতে ফিরে যায়। তারপরে সিনে আমরা এই মানুষটাকে দেখি, তার নাম হচ্ছে কিম হিউমিন। হিউমিন বাসে করে অফিস থেকে বাড়িতে ফিরছিল। তখনই সে বাস স্ট্যান্ডে একটু আগে দেখানো অদ্ভুত মেয়েটাকে দেখতে পায়, যে কিনা অন্ধকারের মধ্যে নির্জন জায়গাতে একা বসেছিল। তবে সে মেয়েটাকে শুধুমাত্র হিউমিন দেখতে পায়, অন্য কেউ দেখতে পায় না। সবাই যার যার মতো করে সেখান থেকে চলে যায়। হিউমিনের কাছে এটা একটু অদ্ভুত লাগে, কারণ মেয়েটা একা বসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে কারোর জন্য অপেক্ষা করছে। হিউমিন মেয়েটাকে দেখে একটু ভয় পাচ্ছিল। তখন হিউমিন কিছু শব্দ শুনতে পায়। শব্দগুলো শুনে সে পেছনে তাকায়, কিন্তু সে দেখে মেয়েটা চুপচাপ বসে আছে। সে একটু নাড়াচাড়া করছিল না। এটা দেখে সে একটু অবাক হয়, যদি মেয়েটা নাড়াচাড়া না করে তাহলে শব্দটা কোথা থেকে আসছে। তখন আমরা দেখি মেয়েটা হাত দিয়ে তার বসে থাকা টেবিলের মধ্যে শব্দ করছিল। মেয়েটার আচরণ অনেক বেশি অদ্ভুত। সে আসলে কে, কোথা থেকে এসেছে, অনেক প্রশ্ন। তারপরের দিন হিউমিন তার রেগুলার ডিউটি মতো অফিস থেকে বাড়িতে ফিরছিল। তখনই সে আবারও এই অন্ধকার নির্জন বাস স্ট্যান্ডে সে মেয়েটাকে বসে থাকতে দেখে। সে অনেকটা ভয়ও পাচ্ছিল। তারপরও সে কিউরিয়াস হয়ে মেয়েটাকে জিজ্ঞেস করে, আপনি এই একা বাস স্ট্যান্ডে বসে আছেন কেন? মেয়েটা অনেক শান্ত হয়ে বলে, আমি বাসের জন্য অপেক্ষা করছি। হিউমিন বলে, বাস তো অনেক আগে চলে গেছে। মেয়েটা আবারও বলে, আমি জানি। হিউমিন মেয়েটার কাছে থাকা লাগেজ দেখে বলে, আপনি হয়তো কোথাও যাবেন, তাই এখানে বসে না থেকে ট্যাক্সি কল দিয়ে এখান থেকে চলে যান, কারণ এত রাতে এখানে একা বসে থাকা একদমই ঠিক না। মেয়েটা আবারও শান্ত গলায় বলে, এটা সম্ভব না, কারণ আমার ফোন হারিয়ে গেছে। হিউমিন তার ফোনটা বের করে বলে, আপনি আমার ফোনটা ইউজ করতে পারেন। তখনই সে দেখে তার ফোনটা ভাঙা। এটা দেখে সে একটু অবাক হয়, কারণ তার ফোন তো ভাঙা ছিল না। একটু আগেই সে দেখেছে ফোনটা একদম ঠিক ছিল। তারপরও সে তার ফোনটাকে মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলে, আপনি এটা দিয়ে কল করতে পারবেন। মেয়েটা জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? হিউমিন না করে দেয়, আমাদের তো আগে কখনোই দেখা হয়নি। এটা শুনে মেয়েটা চুপ হয়ে যায়। হিউমিন এম্বারেস ফিল করে সেখান থেকে চলে যায়। তখন মেয়েটা হিউমিনের দিকে রহস্যজনকভাবে তাকায়। এমন মনে হচ্ছিল সে হিউমিনের থেকে কিছু একটা চায়। তারপরের দিন বৃষ্টি হয়েছিল। হিউমিন বাস থেকে নামার পর দেখে মেয়েটা আজকেও বৃষ্টির মধ্যে বসে আছে। এটা দেখে সে জলদি করে মেয়েটার উপর ছাতা ধরে। সে জিজ্ঞেস করে, আপনি বৃষ্টির মধ্যে কেন বসে আছেন? তখন মেয়েটা ঠান্ডা গলায় বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন? হিউমিন বলে, হ্যাঁ, আমরা তো গতকাল কথা বলেছি। এখন এসব বাদ দিয়ে ছাতাটা আপনার কাছে রাখুন, আমি এখান থেকে বাড়িতে যেতে পারবো। তখন মেয়েটা আবারও তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? হিউমিন বলে, হ্যাঁ, আমি তো আপনাকে প্রতিদিন দেখি আপনি এখানে বসে থাকেন। মেয়েটা বলে, তুমি আমাকে প্রতিদিন দেখতে পাও, তবে আমার কাছে তো অত বেশি সময় নেই। তার সাথে সে আরো অনেক আজে বাজে কথা বলছিল, যার মানে হিউমিন বুঝতে পারছিল না। তাই সে বলে, ছাতাটা আপনার কাছে রাখুন, আমি বাড়িতে চলে যাব। এটা শুনে মেয়েটা বলে, তাহলে তুমি আমাকেও তোমার বাড়িতে নিয়ে যাও। হিউমিন বুঝতে পারছিল না সে কি বলবে। সে চাইছিল না মেয়েটাকে তার বাড়িতে নিতে। তারপরও সে লাগেজটাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওরা দুজন বাড়িতে চলে আসে। হিউমিন তার অ্যাপার্টমেন্টের লকটা খুলে লাইট অন করে, কিন্তু লাইটটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে লাইটটা জ্বালানোর চেষ্টা করে। অন্ধকারে মেয়েটা দরজার সামনে দাঁড়িয়েছিল। মেয়েটা শান্ত গলায় বলে, লাইট জ্বালাতে হবে না, অন্ধকারই তো ভালো। মেয়েটার এমন অদ্ভুত কথা হিউমিনের কাছে অন্যরকম লাগছিল। তারপরও সে মেয়েটাকে বাড়ির ভেতরে আসার জন্য বলে। এটা শুনে মেয়েটা ঘরের ভেতরে চলে আসে। তার ভেতরে আসার সাথে সাথেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সিন শিফট হয়
একটা আইসিইউতে। সেখানে অনেকগুলো নার্স কাজ করছিল। তখনই সবার কাছে ফিল হয় আশেপাশে কেউ আছে, কেউ যেন চারপাশে হাঁটাহাঁটি করছে। তখন এই নার্সটা কোনো একটা ছায়াকে দেখতে পায়, আর এই সেম জিনিসটা সেখানে থাকা সব নার্সের সাথেই হতো। এই নার্সের নাম হলো মিস হি। তখন মিস হি সবাইকে বলে, এগুলো কোনো ব্যাপার না, আমার কাছে এইসবের 15 বছরের অভিজ্ঞতা আছে। তারপর উনি সবাইকে একটু মোটিভেট করতে শুরু করে। তার মধ্যে বাকিরা সবাই মিলে ডিনার করার জন্য একটা প্ল্যান করে, বাট মিস হি রাজি হচ্ছিল না। তিনি রোগীদেরকে রেখে এখান থেকে যেতে চাইছিল না। তখন ইয়ংজি নামের এই নার্সটা বলে, আমি এখানে সবকিছু দেখে রাখবো, আপনারা সবাই খাবার খেয়ে আসুন। তারপর ওরা সবাই সেখান থেকে চলে যায়। তারপর ইয়াংজি সব রোগীদের উপর নজর রাখছিল। তখনই সে দেখে কেউ একজন আইসিইউর পাশে ঘোরাঘুরি করছে। এটা দেখে সে একটু অবাক হয়, কারণ বাইরের লোক আইসিইউতে এলাও না। তাহলে এই মানুষটা ভেতরে আসলো কিভাবে? সে মানুষটাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? কিন্তু মানুষটা তার কথার কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর সে ইয়াংজিকে জিজ্ঞেস করে, এই হসপিটালের মর্গটা কোথায়? সেই সময় ইয়াংজি দেখে হঠাৎ করে একটা রোগীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তাই সে জলদি করে বাকি সবাইকে আসতে বলে। মিস হি রোগীটার অক্সিজেন ঠিক করে দেয়। তবে সে একটু নিজেকে গিল্টি ফিল করছিল। সিন শিফট হয় সেই মিস্টেরিয়াস লাইট শপে। লাইট শপে থাকা মানুষটার নাম হচ্ছে জাং ওয়ান ইয়াং। তবে এই ক্যারেক্টারটা কিন্তু নর্মাল কেউ না, সে হচ্ছে এই লাইট শপের মেইন ক্যারেক্টার। কিছুক্ষণের মধ্যে লাইট শপের মধ্যে একটা মানুষ আসে, আর সেই মানুষটা তার পছন্দ মতো লাইট কিনে নিয়ে যায়। পরপর সেখানে আরো কয়েকজন কাস্টমার আসে। তার মধ্যে আবার আমরা আইসিইউতে থাকা সেই মানুষটাকে দেখতে পাই। সেই মানুষটাও লাইট শপে আসে। ওয়ান ইয়াং মানুষটাকে জিজ্ঞেস করে, আপনার কি চাই? তবে মানুষটা তার কথার কোনো উত্তর দেয় না। সে চারপাশ ভালো করে দেখে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা একটা স্কুলের সিন দেখি। স্কুল ছুটি হওয়ার পর সবাই চলে যাচ্ছিল, কিন্তু একটা মেয়ে অদ্ভুতভাবে সেখানে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটাকে নাইট স্কুলের একটা মেয়ে দেখতে পায়, আর এই মেয়েটার নাম হচ্ছে জি হিয়নজো। জি হিয়নজো মিস্টেরিয়াস মেয়েটাকে হ্যালো দেয়, তবে মেয়েটা তার কথার কোনো উত্তর দেয় না। ক্লাস শেষ হওয়ার পর জি হিয়নজো তার বন্ধুদের সাথে কথা বলছিল। তখন ওদের মধ্যে থাকা একজন বলে, এই স্কুলে এমন একজন স্টুডেন্ট আছে যাকে কিনা কেউ চেনে না, কেউ জানে না মেয়েটা কোথা থেকে এখানে এসেছে। ওরা সেখানে আরো অনেক কথা বলে। সিন আবারও লাইট শপে শিফট হয়। লাল জুতা পরা একটা মহিলা লাইট শপের মধ্যে আসে। এই মহিলাটাকে দেখে ওয়ান ইয়াং তার সানগ্লাসে হাত দেয়। এতে করে মহিলাটা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এখানে অনেকগুলো প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, যেমন ওয়ান ইয়াং কেন এই রাতের বেলা সানগ্লাস পরে আসে, আর কেনই বা তার সানগ্লাসে হাত দেওয়াতে মহিলাটা সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে। এই সকল প্রশ্নের উত্তর আমরা আস্তে আস্তে জানতে পারবো। আমরা আবার জু হিয়নজো আর তার বন্ধুদেরকে দেখতে পাই। ওরা সবাই স্কুল শেষ হওয়ার পর বাড়িতে যাচ্ছিল। তখন সেই মোটা মেয়েটা আবারও বলতে শুরু করে, তোমরা কি এই অন্ধকার গলির রহস্য সম্পর্কে জানো? সবাই বলে, কারা যেন গভীর রাতে এই অন্ধকার গলিতে ঘুরে বেড়ায়। অনেকে আবার বলে এগুলো হলো প্রেতাত্মা, যারা কিনা মানুষদেরকে মেরে ফেলে। এই সবকিছু বলার পর ওরা তিনজন সেখান থেকে চলে যায়। একমাত্র জু হিয়নজো সেখানে থেকে যায়। তাকে এখন এই অন্ধকার গলি পার করে বাড়িতে ফিরতে হবে। ভয়ে তার শরীরে কাঁটা দিয়ে উঠছিল। তারপরও তাকে এই অন্ধকার সুনসান গলিটা পার করতেই হবে। তারপরও সে তার মনকে শক্ত করে এই অন্ধকার গলির দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করে। গলিটা এতটাই অন্ধকার ছিল, জু হিয়নজো সেখানে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। তাই সে তার মোবাইলের লাইটটা অন করে। অনেকেই হয়তো বলতে পারেন অন্ধকার গলিতে অনেকগুলো বাড়ি আছে, কিন্তু সত্যি কথা হলো এই অন্ধকার পরিত্যক্ত বাড়িতে কেউ থাকে না। এই সবগুলো বাড়ি ফাঁকা। তখনই জু হিয়নজোর ফিল হয় তার পেছনে কেউ আছে। তাই সে দাঁড়িয়ে যায় আর পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। পরে সে আবারও হাঁটতে শুরু করে। জু হিয়নজোর ফিল হচ্ছিল এখনো কেউ তার পেছনে আসছে, যে কিনা এক পা করে তার দিকে এগিয়ে আসছে। তাই সে আবারও পেছনে তাকায়। তখনই সে দেখতে পায় অন্ধকারের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে। যদিও সে তাকে ক্লিয়ার দেখতে পাচ্ছিল না। জু হিয়নজো দৌড়ে লাইট শপের ভেতরে চলে আসে। ওকে দেখে ওয়ান ইয়াং অনেকটাই খুশি হয়। দেখে মনে হচ্ছিল ওকে যেন সে আগে থেকেই চেনে। ওয়ান ইয়াং জু হিয়নজোর ভয় পাওয়া দেখে তাকে একটা চকলেট দেয়। তবে এখানে আরো একটা কথা হলো, এই চকলেটটা ওয়ান ইয়াং জু হিয়নজোর মাকেও দিত। এটা জানার পর জু হিয়নজো কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে, আপনার বয়স কত? ওয়ান ইয়াং বলে, আমার বয়স অনেক বেশি। তখন আবার জু হিয়নজো জিজ্ঞেস করে, তুমি রাতের বেলা কেন সানগ্লাস পরে আছো? কিন্তু ওয়ান ইয়াং তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। জু হিয়নজো বলে, তুমি এখানে আছো বলে আমি সাহস করে এই ভয়ানক গলিটাকে পার করতে পারি। সবাই বলে এই গলিতে ভূত
প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। তবে আমি জানি তুমি এখানে আছো, তাই আমার কোনো ভয় নেই। ওয়ান ইয়াং জু হিয়েনজোকে বোঝানোর চেষ্টা করে এখানে কোনো ভূত নেই, কিন্তু জু হিয়েনজো তার কথায় বিশ্বাস করে না। তখন ওয়ান ইয়াং বলে, আমার কাছে মনে হয় তুমি ওই সব কিছু দেখতে পাও। তুমি কি জানো, কিছু মানুষের কাছে গডের দেওয়া উপহার থাকে, যার জন্য তারা এই ভূতদেরকে দেখতে পায়। আমার কাছে মনে হয় তুমিও তাদের মধ্যে একজন, তাই তুমি ওদেরকে দেখতে পাও। আমিও ওদেরকে দেখতে পাই। তুমি কি জানো, এই দোকানে অনেক কাস্টমার আসে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে, কিন্তু কিছু কাস্টমার আছে যারা আগে থেকেই মৃত। তারা এই গলিতে ঘোরাফেরা করে। ওরা চায় মানুষের সাথে মিশে যাওয়ার জন্য, তবে ওদেরকে সবসময় চেনা যায় না। তারপরে যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ওরা মানুষের থেকে আলাদা। তখন আমরা লাইট শপে আসা কাস্টমারদের সিন দেখতে পাই। সেখানে অনেকগুলো কাস্টমার এসেছিল, তবে তাদের মধ্যে লাল জুতা পরা সে মহিলাটা, আবার আইসিইউতে থাকা সেই মানুষটা, ওরা দুজনেই মৃত ছিল। তার মানে হলো ওরা দুজনেই প্রেতাত্মা, যারা কিনা চারপাশে ঘোরাফেরা করে, বিশেষ করে এই অন্ধকার গলিতে। তবে ওয়ান ইয়াং ওদেরকে ঠিকই চিনতে পেরেছিল। সে আবারও বলে ওদের মাঝে অন্যরকম কিছু ফিল করতে পারবে। এসব শুনে জু হিয়েনজো জিজ্ঞেস করে, ওরা যদি কখনো আমার সামনে চলে আসে তাহলে আমি কি করব? ওয়ান ইয়াং বলে, এমন অভিনয় করবে যেন তুমি ওদেরকে দেখতেই পাওনি। তারপরও যদি ভুল করে ওদের দিকে তাকাও তাহলে এমন ভাব করবে যেন ওরা মানুষ। তা না হলে তোমার সাথে এমন কিছু হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তখন আমরা গ্লাসের রিফ্লেকশনে ওয়ান ইয়াং এর অন্যরকম একটা চেহারা দেখতে পাই, যেখানে তাকে অনেক বেশি বৃদ্ধ দেখাচ্ছিল। তার মানে হলো তার বয়স সত্যি সত্যি অনেকটাই বেশি। তবে এখন প্রশ্ন, ওয়ান ইয়াংকে কেন এত ইয়াং দেখাচ্ছে? ওয়ান ইয়াং জু হিয়েনজোকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বলে, তার সাথে তাকে একটা লাইটও দেয় যেন তার এই অন্ধকার গলিটা পার হতে একটু সহজ হয়। জু হিয়েনজো চলে যাওয়ার পর ওয়ান ইয়াং তার খাওয়া চকলেটটার প্যাকেটটা রেখে দেয়। আমরা দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই রাতটাকে দেখে মনে হচ্ছিল যেন অমাবস্যার রাত। পরে সিনে সে অদ্ভুত মেয়েটা আর হিউমিনকে দেখানো হয়। হিউমিন মেয়েটা বাড়িতে ঢোকার পর তাকে একটা কাপড় দেয় শরীর মোছার জন্য। তবে এখন হিউমিন অনেকটাই ভয় পাচ্ছিল, কারণ সে যখন মেয়েটাকে কাপড়টা দিয়েছে তখন সে দেখেছে মেয়েটার হাতের নখ তার হাতের তালুতে, আর এই জন্যই মূলত ওই দিন সে টেবিলের মধ্যে হাত দিয়ে শব্দ করেছিল, কারণ তার হাতের নখ উল্টো দিকে। সে এটাই বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব। মেয়েটা বুঝতে পারে হিউমিন তার উপর সন্দেহ করছে, সাথে অনেক বেশি ভয়ও পাচ্ছে। হঠাৎ করে মেয়েটা তার লাগেজটাকে মাটিতে ফেলে দেয়, এতে করে হিউমিন আরো বেশি ভয় পেয়ে যায়। মেয়েটা আস্তে আস্তে ব্যাগটা খোলে, আর ব্যাগটা খোলার সাথে সাথে আমরা দেখতে পাই ব্যাগের ভিতরে অনেক ধরনের নাইফ। এগুলো দেখে মনে হচ্ছিল এই মেয়েটা যেন কোনো সিরিয়াল কিলার। এসব দেখে ভয়ে হিউম্যানের শরীর কাঁপতে শুরু করে। সে বুঝতে পারছে মেয়েটা একদমই ভালো কেউ না। মেয়েটাকে বাড়িতে এনে সে অনেক বড় ভুল করে ফেলেছে। এদিকে জু হিয়েনজো সেম বিল্ডিংয়েই আসে যেখানে হিউমিন থাকে। জু হিয়েনজো তার রুমের দিকে যাচ্ছিল, তখন আমরা দেখি সেই মেয়েটা ব্যাগটাকে টেনে হিউমিনের রুম থেকে বের হচ্ছে। তবে এইবার ব্যাগটা অনেক বেশি ভারী ছিল। আমরা একটু আগেও দেখেছি যখন মেয়েটা ব্যাগটা নিয়ে এসেছিল তখন ব্যাগটা অনেকটাই হালকা ছিল, তবে এখন অনেক বেশি ভারী হয়ে গেছে, যেটা এই অদ্ভুত মেয়েটা টানতেও কষ্ট হচ্ছিল। এই অদ্ভুত মেয়েটা জু হিয়েনজোর পাশ দিয়ে যাওয়ার সময় জু হিয়েনজো ভুল করে মেয়েটাকে সম্মান দেখায়। তার কাছে মনে হচ্ছিল এই মেয়েটা নর্মাল কোনো মানুষ, কিন্তু মেয়েটা বুঝতে পারে জু হিয়েনজো তাকে দেখতে পাচ্ছে, তাই সে থেমে যায়। তারপর সে আস্তে আস্তে জু হিয়েনজোর দিকে তাকায়। তখন আমরা এটাও দেখতে পাই মেয়েটার লাগেজ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। তার মানে মেয়েটা হিউম্যানকে মেরে ফেলেছে। তারপর সে হিউম্যানকে এই ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছিল। এখন কি এই মেয়েটার পরের টার্গেট জু হিয়েনজো? জানতে হলে অবশ্যই পরের এপিসোড দেখতে হবে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। এই এপিসোড এখানেই শেষ হয়। লাইট শপের পরের এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ড্রামাটা কিন্তু কিছুদিন আগে রিলিজ হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে এর রেটিং অনেক বেশি হাই, তার মানে এই স্টোরিটাও অনেক বেশি আনকমন। আর হ্যাঁ, যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে এই সাদা ড্রেস পরা মেয়েটা কিন্তু আপনার বাড়িতেও চলে যাবে, তখন এর জন্য দায়ী কিন্তু আমি থাকবো না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।